আজকে এই আনন্দবাজার এত বড় বড় কথা বলছে গেরুয়া সন্ত্রাস হয়েছে। ২ বছর আগে যখন একটি ছেলে মারা গেছিল এখানে, একটি গ্রামের ছেলে, তখন আনন্দবাজার কেন বলেনি যে এটা লাল সন্ত্রাস? ছেড়ে দিলেই তো হয়। আমাদের আদালতে বলুক যে অভিষেক ব্যানার্জির মতো সৎ পলিটিশিয়ান ভারতবর্ষে আর কোনোদিন আসেনি, এবং তাকে সব রকম ইয়ে থেকে নিষ্কৃতি দিয়ে দিলেই হয়। এরপর থেকে আপনার এই প্রশ্ন আর আমাকে করতে হবে না। একবারে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট থেকে সব জায়গা থেকে বলে দিক যে ভারতবর্ষের সবচেয়ে সৎ পলিটিশিয়ান, সবচেয়ে ভালো মানুষ অভিষেক ব্যানার্জি, তাকে ছেড়ে দেওয়া হলো। হয়তো এমন কোনো আইন আছে যে অভিষেক ব্যানার্জির জন্য আলাদা আইন, বাকি সবার জন্য আলাদা আইন। মানে কোনো পলিটিশিয়ানদের এইখানে বসা উচিত না। আমি আমি বিশ্বাস করি যে কারোর বসা উচিত না। ও যদি কেউ বসে, সেটা পার্টির মতামত ইত্যাদি, আমি জানি না কি করে বসেছে সে, কে তাকে বসিয়েছে আমি জানি না। তবে কোনো এমএলএ বা এমপি না বসলেই ভালো হয়, মানে এটা আমার মতামত। এটা আমার মতামত যে এমএলএ এমপি মানে কলেজ কমিটিতে না গেলেই ভালো হয়। নমস্কার সুদীপ্তদা, ক্যাম্পেইন কলিং মিডিয়া আপনাকে স্বাগত। আমি প্রথমেই বলবো যে বন্দে মাতরমের দুটি স্তবক গাওয়ার পক্ষে শর্মিলা ঠাকুর একদম তিনি বলছেন যে আমার মনে হয় বহু ধর্মপ্রাণ মানুষ রয়েছেন যারা বহু দেবদেবীর পরিবর্তে এক ঈশ্বরবাদে বিশ্বাসী। বন্দে মাতরমের একটি স্তবকে, একটি স্ট্যান্ডজাতে অনেক দেবদেবীর উল্লেখ রয়েছে। যারা একেশ্বরবাদে বিশ্বাসী তাদের জন্য বন্দে কালী, বন্দে দুর্গা বলাটা কঠিন। তাই ভারতের সমস্ত ধর্মপ্রাণ মানুষের কথা বিবেচনা করলে গানটির প্রথম দুটি স্তবকই সবচেয়ে উপযুক্ত। অন্যদিকে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দলীয় কর্মসূচি এবং অনুষ্ঠানে তারা বন্দে মাতরমের প্রথম দুটো স্তবকই গাইবেন, পুরো গান তারা গাইবেন না। এই সিদ্ধান্তের ব্যাখ্যাও দিয়েছে কংগ্রেস নেতৃত্ব। বলা হয়েছে যে 1937 সালে কলকাতায় কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে পরামর্শের পর স্বয়ং মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসু, সর্দার বল্লভভাই প্যাটেল সহ একদম শীর্ষ নেতারা বন্দে মাতরমের প্রথম দুটি স্তবক গাওয়ারই সিদ্ধান্ত নিয়েছিলেন। একদিকে শর্মিলা ঠাকুর একদম খুবই চর্চিত একজন ফিগার, অন্যদিকে এই যে কংগ্রেসের স্ট্যান্স বন্দে মাতরম নিয়ে একদম চর্চা হচ্ছে, কি বলবেন? সেই সময় যেটা হয়, 1935 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট পাস হয় এবং বিভিন্ন স্টেটে কংগ্রেস তখন চেষ্টা করছিল মুসলিম ভোট পাওয়ার। মুসলিম লীগ বন্দে মাতরমের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম যে স্ট্যান্ডা আছে তার বিরোধিতা করে। বিরোধিতা করার কারণ হলো ওখানে মা দুর্গা, মা লক্ষ্মী এবং মা সরস্বতীর বন্দনা আছে। ঘটনা হচ্ছে যে এটা সেই সময় তখন একটা মাঝামাঝি একটা রাস্তা নেওয়ার জন্য তৎকালীন কংগ্রেস সভাপতি সুভাষচন্দ্র বোস, উনি নেতাজির সঙ্গে, তখন সুভাষ বোস সবে, নেতাজি তখন সবে ইউরোপ থেকে ফিরেছেন বা তখন হয়তো সভাপতি হননি। উনি তখন শরণাপন্ন হন রবি ঠাকুরের। দেখুন, একটা কথা বলছি, মানে আমি খুব সম্মান দিয়ে বলছি যে ইভেন ব্রাহ্মরাও একেশ্বরবাদে বিশ্বাসী, এবং ব্রাহ্ম ধর্ম কিন্তু যেটা এসছিল সেটা খ্রিস্টান এবং মুসলিম ধর্মের মতো, তারাও একেশ্বরবাদে বিশ্বাসী, এবং তারা আমাদের মতো বেদান্ত বিশ্বাস করলেও তারা আমাদের মতো এতগুলো ধর্মে বিশ্বাসী নয়। সেরকম একটা পরিবারের মেয়ে শর্মিলা ঠাকুর। শর্মিলা ঠাকুর বিয়ে করেছেন একজন মুসলিমকে। উনি ওনার বিশ্বাসের কথা বলেছেন। এখানে আমাদের কিছু বলার নেই। ব্রাহ্মরা যারা আছে, ব্রাহ্মরা কিন্তু অনেকেই বিশ্বাস করেন না আমাদের দেবদেবীকে, এবং তার প্রমাণ আপনি বহু বাংলা সিনেমায় দেখতে পারেন। আমি বড় ডাইরেক্টরদের নাম বলছি না, ইভেন যারা সত্যজিৎ রায় বা মৃণাল সেন, তারাও কিন্তু আমাদের এই একেশ্বরবাদেই বিশ্বাস করতেন। সেটা আপনি সত্যজিৎ রায়ের বহু সিনেমায় দেখতে পাবেন, মৃণাল সেনের সিনেমায় দেখতে পাবেন, বা অন্যান্য কমিউনিস্ট ইয়েদের দেখতে পাবেন। তো যার যেটা বিশ্বাস, কি করা যাবে, কিন্তু বন্দে মাতরম গাইতেই হবে। যদি বন্দে মাতরম গাইতে না হয় তাহলে আপনারা পাকিস্তান যান, বাংলাদেশ যান, কিছু করার নেই। আনন্দবাজার একদম প্রথম সারির দৈনিক বলে পরিচিত, অন্তত এই রাজ্যে। সেই আনন্দবাজারের হেডলাইন, গেরুয়া বাহিনীর সন্ত্রাস যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। আনন্দবাজারের এই যে হেডলাইন, কি বলবেন? সন্ত্রাস করেছে লাল বাহিনী। আমি আবার বলি, আনন্দবাজারের আপনি যদি ইতিহাস দেখেন, 1942-এ যখন নাকি 42-এর পর নেতাজি যখন চলে গেলেন, গিয়ে বা আইএনএ তৈরি করলেন, সেই সময় 4-5 বছর কোনো খবর আনন্দবাজার ছাপায়নি। আনন্দবাজার কিন্তু আমাদের এখানে যখন নাকি নীলগঞ্জে হত্যা করা হলো আইএনএর সৈনিকদের, সেই খবর আনন্দবাজার ছাপায়নি। আনন্দবাজারের আপনি 16ই আগস্ট 1946-এর পরের দিনের যে খবর আছে, আনন্দবাজার ছাপায়নি। আনন্দবাজার পরবর্তীকালে আপনি যদি দেখেন যে গোপাল সেনের যে হত্যা হয়েছে সেটাকে খুব ছোট করে দেখিয়েছে, যে জন্য যাদবপুরে এই অতিবাম বা নকশালদের ঘটনা উঠে এসছে। আজকে এই আনন্দবাজার এত বড় বড় কথা বলছে গেরুয়া সন্ত্রাস হয়েছে। 2 বছর আগে যখন একটি ছেলে মারা গেছিল এখানে, একটি গ্রামের ছেলে, তখন আনন্দবাজার কেন বলেনি যে এটা লাল সন্ত্রাস? ছেড়ে দিলেই তো হয়। আমাদের আদালতে বলুক যে অভিষেক ব্যানার্জির মতো সৎ পলিটিশিয়ান ভারতবর্ষে আর কোনোদিন আসেনি, এবং তাকে সব রকম ইয়ে থেকে নিষ্কৃতি দিয়ে দিলেই হয়। এরপর থেকে আর আমাকে করতে হবে না।
আসলে আনন্দবাজার ইজ অলসো ভেরি মাচ বায়াসড, কারণ আনন্দবাজারের যে সম্পাদকরা আছে তাদের মধ্যে আমি নাম নিয়েই বলছি, ঈশানী দত্ত রায়, তিনি ঘোরতর নকশালপন্থী এবং অতি বাম। শঙ্খ ঘোষের মেয়ে, তিনি বামপন্থী। তো যার ফলে এটা গণশক্তির মতো বিহেভ করছে। আম, আমরা এই ব্যাপারে আমরা একটু আশ্চর্য হচ্ছি না। সেটা তো অন্নপূর্ণা যোজনায় 3,000 টাকা দেওয়ার যে প্রতিশ্রুতি বিজেপির ছিল নির্বাচনের আগে এবং পরেও, অন্নপূর্ণা যোজনায় এই 3,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও কিন্তু বহু উপভোক্তা তারা টাকা পাচ্ছেন না। এর জন্য আসলে দায়ী কে? প্রকল্প চালুর আগে উপভোক্তাদের নথি, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এবং ডিবিটি সংক্রান্ত তথ্য যথাযথভাবে যাচাই করা হয়নি। এটা কি সরকারের বড় একটা ব্যর্থতা? একদম না। প্রথম কথা হচ্ছে যে লক্ষ্মী ভান্ডারের জন্য 9 মাস টাইম চাওয়া হয়েছিল, এখানে আপনারা 2 মাস সময় দেবেন না? লক্ষ্মী ভান্ডারের জন্য 9 মাস সময় নেওয়া হয়েছিল, এবং লক্ষ্মী ভান্ডারে বহু পুরুষ 30 লক্ষ পেয়েছিল শুধু ছেলেরা। এবং শুধু তাই না, তার সঙ্গে বাংলাদেশি ছিল, তার সঙ্গে রোহিঙ্গা ছিল। আজকে এদের সব চেক করতে গিয়ে সময় লাগছে, এবং কিছু সত্যিকারের যাদের প্রাপ্য যাদের তারা পায়নি, এটা একদম সঠিক কথা। কিন্তু একটা কথা বলছি, এটা কোনো ব্যর্থতা না, একটা যে কোনো প্রসেসে সময় লাগে। আর কয়েকদিনের মধ্যে এই সব প্রবলেম সলভ হয়ে যাবে, আপনার কোনো চিন্তা করতে হবে না। অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে রীতিমতো রণংদেহী মূর্তি জেলায় জেলায় লক্ষ্মীদের, একদম জেলায় জেলায় রীতিমতো শুরু হয়ে গিয়েছে তুমুল বিক্ষোভ। অনেকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভালোই ছিল, চুরি করতো কিন্তু টাকাটা দিত, কি বল? চুরি করে টাকা দিলে সেটা কি খুব ভালো কাজ? আপনার সেই ভুবনের গল্প করেননি? ভুবন চুরি করতো, চুরি করে পিসিকে খাওয়াতো। এখন এখানেও অবশ্য একজন চুরি করে তার পিসিকে খাওয়াতো, আমাদের কালীঘাটের কাছে। চুরি করে খাওয়া যদি ভালো কাজ যারা মনে করে, আপনারা কি তাদের সঙ্গে একমত? আমি তো একমত নই। মাত্র 105 দিনেই 24 জন বিধায়কের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। সুদীপ্ত দা, দিল্লিতে গেল ফাইল, শাস্তির মুখে বঙ্গ বিজেপির একাংশ, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নরেন্দ্র মোদী, অমিত শাহ সহ একদম কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, বিজেপির বিধায়করা নিজের নিজের এলাকাতেই তোলাবাজির কারবার শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই। পাশাপাশি ভীতি প্রদর্শন এবং জেলাশাসক, পুলিশ সুপার সহ প্রশাসনিক আধিকারিকদের চমকানোর অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই। তো সামনে আসতে শুরু করেছে তো এই সমস্ত অভিযোগগুলো, কি বলবেন? কোন সূত্র থেকে খবর পেয়েছেন? আর এই সূত্রের খবর, আপনি সূত্রটা পেলেন কোথায়? এগুলো সব হাওয়ায় ভাসে, সব আজে বাজে কথা সোশ্যাল মিডিয়ার। সেরকম কোনো এক দুজন খারাপ আছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, এবং বিজেপি বলেই অ্যাকশন নেওয়া হচ্ছে। 35 বছরে সিপিএম কোনো অ্যাকশন নেয়নি। সিপিএম কিন্তু অনিল বসুর এগেনস্টে অ্যাকশন নেয়নি। সিপিএম উল্টে যারা খুন করতো তাদের মন্ত্রী করেছিল, যার মধ্যে নির্মম সেন আছে, যে ডাহা খুনি। কান্তি গাঙ্গুলি ডাহা খুনি, তাকে মন্ত্রী করেছে। রবীন দেব নটোরিয়াস খুনি, তাদের মন্ত্রী করেছে। তৃণমূল জামানায় আপনারা জানেন, নিজেরা বললো যে আমার যারা সারদায় জড়িত আছে আমরা তাদের ইয়ে করবো না। ফলে সেই সারদার যারা আছে তাদের মুখপাত্র বানালো, কাউকে মন্ত্রী বানালো, কাউকে এমপি বানালো। এইখানে তো দেখুন, এখানে বিজেপি একটা পার্টি উইথ ডিফারেন্স, যে জন্য যাদের এগেনস্টে পাওয়া যাচ্ছে, আপনি আপনার কথা যদি সত্যি হয়। শ্রমিক ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভাপতি, তিনি তো বলেছেন যে 20 জনের এরকম একটা তালিকা আছে। যদি সূত্রটাকে সেটা হিসেবেই ধরে নিই, তাহলে কি বলবো? না, আমি বলছি তো, সেটা যদি হয় তার মানে এটা বিজেপি বলেই হচ্ছে। বিজেপির জিরো টলারেন্স সেই জন্যই হচ্ছে, একজন বিজেপি এমএলএ কেও ছাড়া হচ্ছে না। কিন্তু আপনি দেখছেন অন্যান্য পার্টিতে কি অবস্থা। ঠিক আছে, এটাই এটাই বলবো, বিজেপি বাকি সবার থেকে আলাদা। সুদীপ্ত দা, E20 পেট্রোল তৈরি করতে গিয়েই কি আখেরে আকাল? চড়চড়িয়ে তো দাম বাড়ছে চিনির, নাজেহাল গৃহস্থবাসী, কি বলবেন? না, একদম ভুল কথা। ই20 পেট্রোলের সঙ্গে চিনির দামের কোনো সম্পর্ক নেই। ই20 পেট্রোল নিয়ে এখানকার বামপন্থীরা এবং এখানকার জিহাদিরা এই কারণে চিন্তিত, কারণ ই20, আমরা ই20 পেট্রোল মানে আমরা 20% কম পেট্রোল কিনবো মুসলিম কান্ট্রি থেকে। যখনই 20% কম আমরা তেল কিনবো, তখন আমরা ডলার ইন্টারন্যাশনাল মার্কেট থেকে কম কিনবো। যখনই ডলার ইন্টারন্যাশনাল মার্কেট থেকে আমরা কম কিনবো, ডলারের দাম যে রেটে বাড়াচ্ছিল সেই রেটে বাড়বে না। আমরা 1 নম্বর তেল ওদের থেকে কিনছি না, 2 নম্বর রাশিয়া থেকে কিনছি। সেই জন্য মানে আমেরিকার যে একটা ওদের যে ডিপ স্টেট, তারা এই ব্যাপারে ভীষণ রকম ভাবে সক্রিয়। দ্বিতীয়ত হলো, আমাদের এরা চায় যে আমরা 57টা যে মুসলিম কান্ট্রি আছে তাদের উপর আমরা ডিপেন্ডেন্ট থাকি। ফলে একটা কথা বলছি যে মানে আমরা ই20 আমাদের চলবে, আগামী দিনে এটা E50-র দিকে যাবে। এটা নিয়ে আমরা কোনো রকম কম্প্রোমাইজ করবো না, এবং দরকার হলে আগামী দিনে হাইড্রোজেন কার আসছে, ইলেকট্রিক কার আসছে, নতুন ধরনের ইলেকট্রিক কার আসছে, লিথিয়ামের বিকল্প আসছে, আগামী দিনে সৌর বিদ্যুৎ আসছে, আগামী দিনে নিউক্লিয়ার পাওয়ার আসছে। আমরা কারো কথা শুনবো না। নতুন ভাবে বিভিন্ন জায়গায় আমরা এনার্জির ক্ষেত্রে 100% আমরা আত্মনির্ভর হবো। এই নিয়ে যেন কোনো সন্দেহ না থাকে।
তো সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় দুটি বিল পাশ হয়েছে, যার মাধ্যমে অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ওবিসিদের জন্য সংরক্ষণ আইনে আনুষ্ঠানিকভাবে পরিবর্তন আনা হয়েছে। নতুন আইন অনুযায়ী 2024 সালের মে মাসেই কলকাতা হাইকোর্টের দেওয়া একটি আদেশ অনুসারে 77টি মুসলিম সম্প্রদায়কে ওবিসি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ওবিসিদের জন্য সংরক্ষণের কোটাও 10% থেকে কমিয়ে 7% করা হয়েছে এবং ওবিসি শ্রেণীবিন্যাসেও পরিবর্তন আনা হয়েছে। কি বলবেন? দেখুন, বহুদিন ধরে আমি আপনাকে বলছি যে মাহিষ্য, তারপর আপনার তিলি, বণিকদের একটা অংশ, সদগোপদের একটা অংশ, যাদের নাকি ওবিসি পাওয়ার কোটা পাওয়ার কথা 36%, এই ওবিসি কোটা আমাদের একমাত্র বেঙ্গল স্টেট যারা না দিয়ে পরবর্তীকালে সেটা মুসলিমদের দিয়েছে। যে জন্য বাঙালি যে ওবিসি কমিউনিটি, যারা নাকি ধরুন গত 35 বছর গভর্নমেন্টের সার্ভিস পেতে পারতো, ব্যাংকে চাকরি পেতে পারতো, রেলে চাকরি পারতো বা আইআইটি আইআইএম এ চাকরি পারতো, তাদের উপর অন্যায় করা হয়েছে। আমরা এই জিনিসটাকে আমরা রিভার্স করার চেষ্টা করছি, যাতে শিক্ষা এবং চাকরিতে এখানকার ওবিসি ছেলেমেয়েরা সুযোগ পায়, আমরা সেই বন্দোবস্ত করব। আমরা হিন্দু বাঙালিদের প্রতি আমরা বদ্ধপরিকর, তাদের আমরা পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। আমরা দেখেছিলাম কিন্তু এর আগে ককরোচ জনতা পার্টির যে আন্দোলন ছিল সেখানে কিন্তু অনেক একটা স্পেশালি একটা কমিউনিটির থেকে লোকজন তারা বেরিয়েছিলেন বাইরে। এই যে ওবিসি সংরক্ষণ থেকে রীতিমতো আমরা আগে দেখতাম ওবিসি এ মানেই মুসলিমরা সমস্ত ভাবে। তো সেখান থেকে যে এই তাদেরকে 77টা রীতিমতো জায়গা থেকে তাদের যে মুসলিম সম্প্রদায়কে ওবিসি তালিকা থেকে বাদ দেওয়া হলো, কিছু আউটবাস্ট হবে কি? আউটবাস্ট করে দেখাক না, আউটবাস্ট করে দেখাক না। এটা এতদিন আমরা বাদ তো দিয়ে দিয়েছি। আমরা দেখুন অনেক কিছু তো এখানে এসে করলাম। আমরা এখানে গরু খাওয়া বন্ধ করলাম, কেউ আউটবাস্ট করেছে? কোনো আউটবাস্ট করেনি। গরু খাওয়া বন্ধ করলাম, মাইক বাজানো বন্ধ করেছি, ওবিসি এখান থেকে বাদ দিলাম, করে দেখাক না। আমরাও হাতে, মানে আমি বলবো, মানে বলা উচিত না চুরি করা ল্যাঙ্গুয়েজটা, কিন্তু আমাদের হাতেও অস্ত্র আছে। আমরাও কিন্তু মানে সেই মায়ের সন্তান, আমাদের প্রত্যেক দেবদেবীর হাতে অস্ত্র আছে। ফলে একতরফা খেলা হবে না। এটা 1946 না, এটা সুরাবর্দির শাসন না, এটা মমতা ব্যানার্জির শাসন না, জ্যোতি বসুর শাসন না। আজকে হিন্দুদের হাতে কিন্তু অস্ত্র আছে, আমাদের প্রত্যেক দেবদেবীর হাতে অস্ত্র আছে, মনে রাখতে হবে। আমরা বীরের জাত। সেবাশ্রয় দুর্নীতি মামলায় এখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নয়। নির্দেশ কলকাতা হাইকোর্টের। একদম সেবাশ্রয় দুর্নীতি সহ মোট 3টি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অন্তর্বর্তী রক্ষা কবচ দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আপাতত 11ই সেপ্টেম্বর পর্যন্ত এই 3টি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। নো প্রিসিপিটেটিভ অ্যাকশন ক্যান বি টেকেন এগেইনস্ট হিম। তাহলে আমি বলবো যে রীতিমতো বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই বিষয় মামলার নথি না দেখে অভিষেককে রক্ষা কবচ দেওয়া হয়, একদম তুমুল বিরোধিতা করছে রাজ্য। যদিও বিচারপতি সৌগত ভট্টাচার্যের বক্তব্য যে শুধু এই এজলাস নয়, হাইকোর্টের অন্য এজলাস, এমনকি বিদেশে যাওয়ার ছাড়পত্র দেওয়া হয়েছে তাকে। গত মে মাস থেকেই এই ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা মামলা শুনতে গিয়ে অন্য মামলাগুলোর তো সময় দেওয়া যাচ্ছে না সুদীপ্তদা। তাই 11ই সেপ্টেম্বর পর্যন্ত এই মামলায় তাকে রক্ষা কবচ দেওয়া হলো। 7ই সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি। কি বলবেন? ছেড়ে দিলেই তো হয়। আমাদের আদালতে বলুক যে অভিষেক ব্যানার্জির মতো সৎ পলিটিশিয়ান ভারতবর্ষে আর কোনোদিন আসেনি, এবং তাকে সব রকম ইয়ে থেকে নিষ্কৃতি দিয়ে দিলেই হয়। এরপর থেকে আপনারা এই প্রশ্ন আর আমাকে করতে হবে না। একবারে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট থেকে সব জায়গা থেকে বলে দিক যে ভারতবর্ষের সবচেয়ে সৎ পলিটিশিয়ান, সবচেয়ে ভালো মানুষ অভিষেক ব্যানার্জি, তাকে ছেড়ে দেওয়া হলো। এর আগেও তো বহু চোর, জোচ্চোর, চিটিংবাজ ছাড়া পেয়েছে, যদুবাবু ছাড়া পেয়েছে, ঠিক আছে। তারপর কান্তি গাঙ্গুলি এখনো ছাড়া পেয়ে বাইরে বসে আছে, অত বড় খুনি, ঠিক আছে। বিনয় কুমার ছাড়া পেয়েছে, অনিল বসু স্যার ছাড়া পেয়েছে, আরেকজন নয় ছাড়া পেয়ে গেল। এই তো আমাদের বিচার ব্যবস্থা। আমি কি বলবো, বিচার ব্যবস্থা তো আবার মানে সমালোচনা করা যায় না। তারা যদি মনে করে যে মানে সব সব রকম সব কোর্ট যদি মনে করে অভিষেকের থেকে ভালো লোক আর কেউ নেই, তো বলুক যে কাল থেকে আপনারা আমার এই কেস আনবেন না, বলে দিলেই হয়। এই যে আমি বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলাকারী রাজীব সরকার, তিনি লিখেছেন দিল্লিতে কোন সেটিং এ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দেওয়া হলো। মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি কোথাও গিয়ে নিজেকে বলিদান দিয়ে নিজের সন্তান সহ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঁচিয়ে দিলেন? তাহলে এই যে দেশের কোটি কোটি মানুষকে একই আইনে অন্য প্রয়োগ কেন করা হবে? কি বলবেন? আমি সেটাই বললাম তো, আমি তো বললাম যে আপনি অভিষেকের জন্য আলাদা একটা কোর্ট করুন এবং সেখানে নিয়ম করে দিন যে অভিষেকের এগেনস্টে আমি ইয়ে গেলেই ছেড়ে দেওয়া হবে তাকে। ব্যাস, প্রবলেম সলভ। কাল থেকে আমাকে এই প্রশ্নই করতে হবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ কেন নেওয়া যায় না সুদীপ্তদা? কি কোথায় বিষয়টা হচ্ছে? সেটা আপনি জাজেদের জিজ্ঞেস করুন যে কেন নেওয়া যায় না। আপনি তাদের রায় দেখুন। আপনি জাজেদের জিজ্ঞেস করুন যে আমরা তো আমাদের রাস্তায় একটা লোক ছোটখাটো পকেট মারলে তাকে লোকে পিটিয়ে মেরে দেয়।
আর অভিষেক ব্যানার্জির মতো লোক যে নাকি এরকম কোটি কোটি হাজার হাজার কোটি প্রায় 1 লাখ কোটির কাছাকাছি যার সম্পত্তি, বিভিন্ন দ্বীপ কিনে রেখে দিয়েছে, সেই লোকটার বিরুদ্ধে কেন করা যায় না? হ্যাঁ, সেটা জাজেদের জিজ্ঞেস করুন যে কি আইন আছে। আমি তো আইনের লোক নই, আমি ব্যাপারটা বলতে পারবো না। হয়তো এমন কোনো আইন আছে যে অভিষেক ব্যানার্জির জন্য আলাদা আইন, বাকি সবার জন্য আলাদা আইন। সুদীপ্তদা, মামলার রায় ঘোষণার কথা ছিল, তার আগেই বিচারপতির চেম্বারে ঢুকে মামলার নথি দেখার চেষ্টা করার অভিযোগ উঠল তৃণমূল নেতা সুজিত বসুর আইনজীবীর বিরুদ্ধে। এই ঘটনায় রীতিমতো তীব্র অসন্তোষ প্রকাশ করে জামিনের মামলা থেকেই নিজেকে সরিয়ে নিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। কি বলবেন? এখানেই তো সমস্যাটা। শুভ্রা ঘোষ নিজেকে না সরিয়ে ওই যে আইনজীবী আছে তাকে জেলে পাঠাতে পারতেন। আমি তো আইন বুঝতেই পারছি না ব্যাপারটা কি। শুভ্রা ঘোষের তো উচিত ছিল ওই আইনজীবীকে জেলে পাঠানো, তা না উনি নিজে সরে গেলেন। তো এরপর থেকে আবার একজন আসবেন, আবার যখন জেলের হবে আবার সে আর ঢুকে পড়বে, আবার আরেকজন আইনজীবী। মানে কোথায় মানে বিচার হবে, তারা বিচারক নিজেই পালিয়ে যাচ্ছেন। তো বলুন না তৃণমূলের জন্য আলাদা আইন করতে। আমি বলছি তো আমাদের বিচার ব্যবস্থা যে কতটা খারাপ অবস্থা এটা তার প্রমাণ। এর আগেও একজন বিচারক এদের অভিষেক না মমতার এগেন্স্টে বিচার ভয় পালিয়ে গেছেন, ইনিও ভয় পালিয়ে গেলেন। ভয় যদি পালিয়েই যান তাহলে কিসের বিচার হবে আপনি বলুন না। অভয়া ধর্ষণ খুনের তদন্তে আরজিকর মেডিকেল কলেজে সিবিআই এর স্পেশাল ইনভেস্টিগেটিভ গেটিং টিম গঠন, এসআইটি গঠন করা হলো। শোনা যাচ্ছে আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষের ঘরে গিয়ে এদিন সিবিআই এর জিজ্ঞাসাবাদ চলে। 9ই আগস্ট 2024 ডিউটিতে থাকা হাসপাতালের 3জনকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করলো সিবিআই। এবার কি আসল জায়গায় হাত দিল সিবিআই? সুদীপ্ত, আমি বলতে পারছি না, যতক্ষণ না হচ্ছে। আমি আপনাকে সত্যি কথা বলছি, আমি আজকে একটা মন্তব্য করব, কালকে উল্টে কালকে হয়তো কোর্ট থেকে বলে দিল কিচ্ছু হবে না, সুপ্রিম কোর্ট নিয়ে নিল। এর আগে তো আপনি দেখেছেন কলকাতা হাইকোর্ট ভালোই বিচার করছিল, সুপ্রিম কোর্ট নিয়ে ঘেটে দিল চন্দ্রচূড় সাহেব। আমি কিচ্ছু বলতে পারছি, যতক্ষণ না হয় আমি কিচ্ছু বলতে পারছি না। অভয়া নিয়ে আমি কোনো ফোরকাস্ট করবো না, আমি আমার পক্ষে সম্ভবই না। আমি অভয়া কিচ্ছু বুঝতে পারছি না। আমি অভয়া নিয়ে আমি কোনো ফোরকাস্ট করবো না, যবে হবে তবে দেখা যাবে। শেষ প্রশ্ন আপনার কাছে। কলেজ পরিচালনা সমিতির মাথায় বিজেপির সাংসদ এবং বিধায়ক, মমতার জমানার প্রতিচ্ছবি বিজেপির আমলেও। আহ, মানে আমি ব্যাপারটাকে মানে ব্যক্তিগতভাবে যদি বলেন, আমি মানে ব্যাপারটাকে মানে খুব ভালোভাবে নিচ্ছি না। এটুকু বলতে পারি। মানে কোনো পলিটিশিয়ানদের এইখানে বসা উচিত না। আমি আমি বিশ্বাস করি যে কারোর বসা উচিত না। ও যদি কেউ বসে সেটা পার্টির মতামত ইত্যাদি, আমি জানি না কি করে বসেছে সে, কে তাকে বসিয়েছে আমি জানি না। তবে কোনো এমএলএ বা এমপি না বসলেই ভালো হয়, মানে এটা আমার মতামত। এটা আমার মতামত যে এমএলএ এমপি মানে কলেজ কমিটিতে না যে গেলেই ভালো হয়। এটা আমার মতামত, কারণ আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি এক সময়। তারপর আমরা যদি এই জিনিস ফলো করি, এটা ঠিক হবে না আমার ধারণা।